আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাজ্জাদ। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো পর্যায় সারণীর সূত্রসমূহ। তোমাদের এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায়ে পেরিওডিক টেবিল বা পর্যায় সারণী যে অধ্যায়টা যখন আমরা পড়ি, অর্থাৎ ক্লাস 9-এর একটা স্টুডেন্ট যখন রসায়ন বইটা পড়তে পড়তে চতুর্থ অধ্যায়ে চলে আসে, তখন সেই জায়গায় পর্যায় সারণী নিয়ে কিছু সূত্রের কথা আলোচনা করা হয়েছে। আমরা সাধারণত আমাদের এসএসসি রসায়ন সিলেবাসে এরকম একটা পর্যায় সারণী দেখতে পাই, যে পর্যায় সারণী 1 থেকে 18টা গ্রুপ থাকে এবং নিচের দিকে 1 থেকে 7টা কি পর্যায় থাকে। এই চার্ট বা সারণী নামে পরিচিত। এই পর্যায় সারণী বা চার্ট বা সারণীটা তৈরি করার জন্য বিজ্ঞানীদের যে কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম ছিল, সেটা তোমার কল্পনারও বাইরে। এখানে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা একটা পর্যায় সারণী পেয়েছি বা চার্ট বা একটা সারণী পেয়েছি, যাকে পেরিওডিক টেবিল বলা হয়ে থাকে। সেই পেরিওডিক টেবিলের মাঝে যে বিজ্ঞানীদের অবদান ছিল, কন্ট্রিবিউশন ছিল, সেই কন্ট্রিবিউশন নিয়ে জিনিসগুলো না আজকে আমরা একটু আলোচনা করব। এখন তোমাকে এই অধ্যায়টা পড়তে গেলে সাধারণত অনেক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ আমি বরাবরের মতো এবারও বলবো যে এসএসসি রসায়নের যে কটা অধ্যায় আলোচনা করা হয়েছে তার মধ্যে এই পেরিওডিক টেবিল বা পর্যায় সারণী অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যে পরিমাণ বেসিক আলোচনা করা হয়েছে, একজন সায়েন্সের স্টুডেন্ট হিসাবে এই বেসিক গুলাকে কখনোই তুমি স্কিপ করতে পারবে না, অর্থাৎ একটা একটা করে তোমাকে শিখতে হবে। সেক্ষেত্রে আমি যদি এইভাবে বলি যে এই পর্যায় সারণীর সাথে আমাদের কিছু বিজ্ঞানীর নাম জড়িত আছে, এদের মাঝে ল্যাভোইশিয়ে বলো, এদের মাঝে জন নিউল্যান্ড বলো, ডুবে রায়নার বলো, ম্যান্ডেলিভ বলো, লুথার মেয়ার বলো, জার্মান একজন বিজ্ঞানী ছিল, আবার ধরো হেনরি মোসলে বলো, এদের অবদান অনস্বীকার্য। এদের অবদানের কারণে আমরা চার্ট বা সারণীটা পাইছি। এদের মাঝে আমরা যখন অ্যান্টোনিও ল্যাভোইশিয়ের কথা বলবো, 1789 সালে অ্যান্টোনিও ল্যাভোইশিয়ে প্রথমে একটি সারণী বা চার্ট প্রদান করেন, যা 33টি মৌল নিয়ে সারণী বা চার্ট প্রদান করেন। এবং এই ল্যাভোইশিয়ে 1789 সালে সর্বপ্রথম মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতুতে কি করেন, বিভক্ত করেন। এখন মৌলিক পদার্থ কোনগুলা, যেগুলাকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এই জিনিসগুলা নিয়ে আমি অধ্যায় ভিত্তিক যখন টিউটোরিয়াল আপলোড দিয়েছি, এই অধ্যায় ভিত্তিক টিউটোরিয়ালের মাঝে তোমরা জিনিসগুলো পেয়ে যাবা, আমার চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া আছে। আজকে আমরা পর্যায় সারণীর যে সূত্রগুলো আছে, এদের মাঝে ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, মেন্ডেলিভের সূত্র নিয়ে আলোচনা করব। এখন প্রথমে যদি আমি আসি ত্রয়ী সূত্র, বিজ্ঞানী ডুবে রায়নারের নাম হয়তো বা তোমরা শুনছো। ডুবে রায়না, যে ডুবে রায়না, বিজ্ঞানী ডুবে রায়নার কত সালে, 1829 সালে। 1829 সালে বিজ্ঞানী ডুবে রায়নার লক্ষ্য করেন যে পর্যায় সারণীর একই পর্যায়ে যে কোনো তিনটি মৌলকে যদি তাদের পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজানো হয়, পয়েন্ট টু বি নোটেড, কি অনুসারে, পারমাণবিক ভর, যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয়, তাহলে প্রথম আর তৃতীয় মৌলের, প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড় দ্বিতীয় মৌলের গড়ের সমান বা তার কাছাকাছি, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান বা তার কাছাকাছি। তাহলে ডুবে রায়নারের ত্রয়ী সূত্রটা কি হবে, ত্রয়ী বলতে তিনকে বোঝাচ্ছে, ত্রয়ী বলতে কি বোঝাচ্ছে, তিনকে বোঝাচ্ছে। অর্থাৎ তিনটি করে মৌলকে যদি তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড়ের সমান বা তার কাছাকাছি, গড় মানে এভারেজ, এভারেজ মানে সমান বা তার কাছাকাছি, একে ডুবে রায়নারের ত্রয়ী সূত্র বলা হয়ে থাকে। তাহলে ত্রয়ী সূত্র ক্ষেত্রে আমরা কি বলবো, উদ্ভাবকের নাম হলো বিজ্ঞানী ডুবে রায়নার। আর কত সালে, 1829 সালে। কিসের অনুসারে সাজায়, পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজায়। কয়টি করে মৌলকে, তিনটি করে মৌলকে। ধরো আমি যদি মনে করি, ধরো তুমি জানো লিথিয়াম, আবার ধরো লিখলাম সোডিয়াম, আবার ধরো লিখলাম পটাশিয়াম। তুমি জানো যে লিথিয়ামের পারমাণবিক ভর মানে অ্যাটমিক ম্যাস ইউনিট, এটা হলো 7। অ্যাটমিক ম্যাস ইউনিট কত, 7। পটাশিয়ামের পারমাণবিক ভর হলো, আমাদের জানি অ্যাটমিক ম্যাস ইউনিট 39। এখন এই দুইটাকে যদি আমি যোগ করি, যে 7 যোগ 39, এদের গড় করলে তুমি দেখবা আসতেছে 23।
দেখবা সোডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হলো 23। বিজ্ঞানী ডুবে রেনার এই কথাটি বলছে। আবার ধরো তুমি যদি পর্যায় সারণীর 17 নং গ্রুপের যে মৌলগুলো আছে, যেমন তুমি যদি ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনের কথা চিন্তা করো। ধরো আমি ধরলাম তুমি তুমি ধরতে পারো ক্লোরিন, ব্রোমিন, অথবা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের কথা মনে করো। ধরো আমি লিখলাম ক্লোরিন, আবার ধরে লিখলাম ব্রোমিন, আবার ধরে লিখলাম আয়োডিন। তাহলে ক্লোরিনের ভরটা আমরা কত জানি? ক্লোরিনের ভরটা আমরা জানি 35.5, আর আয়োডিনের ভরটা আমরা জানি কি 127। এখন এই দুইটা যদি আমি যোগ করি দেখা যায় 35.5 প্লাস 127 যোগ করে যদি গড় করি তাহলে আসে এইরকম ভাবে যে 81.25। এটাকে আমরা সাধারণত তুমি দেখবা তোমার পর্যায় সারণীতে ব্রোমিনের ভরটা দেওয়া আছে কত? 80। এই যে তিনটি দ্বিমৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে গড় নির্ণয় করার পর দেখা যায় মধ্যবর্তী মৌল মানে দ্বিতীয় মৌলে পারমাণবিক ভর সংখ্যার গড়ের সমান বা তার কাছাকাছি আসে, এটাকে ডুবে রানার ত্রয়ী সূত্র বলে। তাহলে ত্রয়ী সূত্র ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর সংখ্যার গড় অনুসারে সাজালে, পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজালে প্রথম ও দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড় আবার একটু বলি যে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের তিনটি মৌলকে পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর সংখ্যার গড়ের সমান বা তার কাছাকাছি, একে ডুবে রানারের ত্রয়ী সূত্র বলে। এখন ত্রয়ী সূত্রের পর তুমি যদি আসো অষ্টক সূত্র। অষ্টক সূত্রের ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা বিজ্ঞানীর নাম তোমাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, সেটা হলো জন নিউল্যান্ড। বিজ্ঞানীর নাম কি? জন নিউল্যান্ড। যে এরকম ভাবে তুমি যদি একটু মনে করার চেষ্টা করো যে জন নিউল্যান্ড কত সালে? 1864 সালে। বিজ্ঞানীটার নাম হলো যে জন নিউল্যান্ড। কত সালে? 1864 সালে। জন নিউল্যান্ড 1864 সালে পর্যায় সারণীর মৌলগুলোকে নিয়ে আরেকটি সূত্র প্রদান করেন, যাকে পর্যায় সারণীর অষ্টক সূত্র বা অক্টেট অফ ল বলা হয়ে থাকে। জন নিউল্যান্ড কি বলেন? জন নিউল্যান্ড বলেন যে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এদেরকে যদি পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজানো যায় তাহলে প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে প্রথম মৌলের ধর্মের একটা মিল খুঁজে পাওয়া যায়, যাকে অক্টেট অফ ল বা অষ্টক সূত্র বলা হয়ে থাকে। তা জন নিউল্যান্ড কি বলছেন যে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এদেরকে পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে যে কোনো একটি মৌলের ধর্মের মিল খুঁজে পাওয়া যায়, একে অক্টেট অফ ল বা অষ্টক সূত্র বলা হয়ে থাকে বা নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়ে থাকে। আমি আবারও বলি যে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে, পয়েন্ট টু বি নোটেড, কি অনুসারে সাজাতে হবে? পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজালে প্রতি অষ্টম মৌলের ধর্মের সাথে যে কোনো একটি মৌলের ধর্মের মানে ভৌত ও রাসায়নিক যে কোনো একটি ধর্মের মিল খুঁজে পাওয়া যায়, একে অক্টেট অফ ল বা জন নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়ে থাকে। ঠিক তার 5 বছর পর 1869 সালে আমরা মেন্ডেলিফের নাম শুনছ, যে মেন্ডেলিফ ও জার্মান বিজ্ঞানী লুথার মেয়ার। তোমার এই নামটা একটু মাথায় রাখতে হবে যে লুথার মেয়ার এই পর্যায় সারণী ওই যে ল্যাব বসে যে 33টি মৌল নিয়ে একটা চার্ট প্রদান করছিলেন, ওইটাকে বিস্তৃত করে বড় করে 63টি মৌল নিয়ে আরেকটি চার্ট প্রদান করেন। কয়টি মৌল নিয়ে? 63টি মৌল নিয়ে। 63টি মৌল, যাকে মেন্ডেলিফের নাম অনুসারে পর্যায় সারণী বলা হয়ে থাকে। পর্যায় সারণী সম্পর্কে সে সূত্র আবিষ্কার করেন। সে মেন্ডেলিফ বলেছিল যে মৌলগুলোকে যদি তাদের পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজানো যায়, যে কি অনুসারে? পারমাণবিক ভর। ধরো পারমাণবিক ভর সংখ্যা অনুসারে যদি সাজানো হয় তাহলে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয় মানে পরিবর্তিত হয়। মেন্ডেলিফের পর্যায় সূত্রটা ছিল এরকম যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর সংখ্যা অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু দেখা যায়
মৌলগুলোকে যদি পারমাণবিক ভর সমূহ অনুসারে সাজায় তাহলে এদের মাঝে একটা বিশৃঙ্খলতা দেখা দেয়। কিরকম? তুমি জানো পটাশিয়াম একটি মৌল আছে, যেমন ধরো পটাশিয়াম একটি মৌল যা গ্রুপ একের মৌল, ক্ষার ধাতু, 1 নং অবস্থান করে বিধে এটা একটা ক্ষার ধাতু। আর ধরো আরেকটা মৌল আছে আর্গন, যেটা একটা ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, আর্গন। এখন এই পটাশিয়ামের পারমাণবিক ভর হলো আমাদের 39, আর্গনের পারমাণবিক ভর হলো আমাদের কত? 40। এখন এই যে 39 আর 40, এক্ষেত্রে তুমি যদি একটু দেখো যে মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুসারে যদি মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দেই, তাহলে পটাশিয়ামের পারমাণবিক ভর সংখ্যা কম আর আর্গনের বেশি, তাহলে পটাশিয়ামের অবস্থান দিতে হয় আর্গনের জায়গায়, আর্গনের অবস্থান দিতে হবে কোথায়? পটাশিয়ামের জায়গায়। কিন্তু পটাশিয়াম তো একটা ক্ষার ধাতু, তীব্র ক্ষার ধাতু, যা পর্যায়সারণী 1 নং গ্রুপে অবস্থান করে। আর্গন তো একটা ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, যাদের অষ্টকটা পূর্ণ অবস্থায় থাকে। এখন আর্গন তো পটাশিয়ামের জায়গায় আসবে না, বা পটাশিয়াম আর্গনের জায়গায় যাবে না। আবার ধরো তুমি যদি এরকম ভাবে মনে করো যে আয়োডিন একটা মৌল আছে, আর ধরো টেলুরিয়াম একটা মৌল আছে। আয়োডিনের ক্ষেত্রে 127 পারমাণবিক ভর, আর টেলুরিয়াম হলো 128। সেক্ষেত্রে তাহলে টেলুরিয়ামের অবস্থানটা আয়োডিনের আগে দিতে হয়, মানে আয়োডিনের জায়গায় দিতে হয়, আয়োডিনের অবস্থানটা টেলুরিয়ামের জায়গায় দিতে হবে। কিন্তু এদের মাঝে তো একটা ভৌত রাসায়নিক ধর্মে মিল থাকতে হবে। দেখা যায় পর্যায় সারণীতে যে মৌলটা যে গ্রুপে বা যে পর্যায়ে অবস্থান করে, তারা ওই গ্রুপে বা ওই পর্যায়ে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্যধারী, ওই বৈশিষ্ট্য বিধায় তাদেরকে ওই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এখন এই পর্যায় সারণীর এই পারমাণবিক ভর অনুসারে সাজালে মৌলগুলোর মাঝে একটা বিশৃঙ্খলতা দেখা দেয়। এই জন্য তোমাকে আরেকটা বিজ্ঞানীর নাম মাথায় রাখতে হবে, সেটা হলো হেনরি মোসলে। হেনরি মোসলে 1913 সালে, কত সালে? 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। যে হেনরি মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন এই মেন্ডেলিফের পর্যায় সূত্রটাকে একটু সংশোধন করা হয়। কিরকম? মেন্ডেলিফ যে জায়গায় পারমাণবিক ভরের কথা বলছিল, ওই জায়গায় তখন বলা হয় পারমাণবিক সংখ্যা। অর্থাৎ মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তখন দেখা যায় কি, যে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে মৌলগুলা যে জায়গায় স্থান পাওয়ার কথা সেই সকল জায়গায় স্থান পায়। কিরকম? যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, এটা। আবার ধরো এই যে আমাদের আয়োডিন ছিল, এর পারমাণবিক সংখ্যা আমাদের কত জানি আমরা? 52, 53। আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি? 53। আর টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52। তাহলে আয়োডিনের যদি পারমাণবিক সংখ্যা 53 হয়, এটা হলো 53, আর টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52, তাহলে টেলুরিয়াম আগে বসবে, আয়োডিন পরে বসবে। অনুরূপভাবে আর্গনের 18, পটাশিয়ামের 19, আর্গন আগে বসবে এবং পটাশিয়াম তারপরে বসবে। এই পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানোর পর দেখা যায় কি, মৌলগুলা যে সকল জায়গায় স্থান পাওয়ার কথা ওই সকল জায়গায় স্থান পায় তাদের বৈশিষ্ট্য অনুসারে। এই কারণে পর্যায় সারণী সূত্র সম্পর্কে যদি তোমাকে সূত্রের কথা বলে, তাহলে সনাতন সূত্র বা সংশোধিত সূত্র যে কোনো একটা দিলেই হবে। আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে সংশোধিত সূত্র লেখা, তাহলে পরবর্তীতে এই যে হেনরি মোসলে যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন যে মেন্ডেলিভের সূত্রটাকে সংশোধন করে যে সূত্রটা প্রণয়ন করা, ওইটা তোমাকে বলতে হবে। তাহলে পর্যায় সারণী সূত্র সম্পর্কে আমরা কি বলতে পারি? মেন্ডেলিভের পর্যায় সূত্র ছিল মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরবর্তীতে যখন 1913 সালে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন এই মেন্ডেলিভের সূত্রটাকে একটু সংশোধন করা হয়। কিরকম? যে মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এ হলো পর্যায় সারণীর সূত্র। তাহলে আজকে আমরা পর্যায় সারণীর সূত্রগুলোর মাঝে ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, মেন্ডেলিভের সূত্র নিয়ে আলোচনা করলাম। এদের মাঝে তোমার সবচেয়ে কমন হলো ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রটা পরীক্ষায় এসে থাকে এবং ত্রয়ী মৌলগুলো এসে থাকে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ডুবেরিনের ত্রয়ী মৌল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ডুবেনারের ত্রয়ী মৌল। ত্রয়ী মৌলগুলো সঙ্গে মাথায় রাখবা। কত সালে সূত্রটা আবিষ্কার হয়, সূত্রটা কি, সূত্রের প্রয়োগটা একটু মাথায় রাখবা। তাহলে আজকে এই পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা। পরবর্তী টিউটোরিয়াল পেতে বেল বাটন অন করে রাখবা। আর তোমার কোন বিষয়ে টিউটোরিয়াল দিলে তোমার জন্য ভালো হয়, সেটা আমাকে ভিডিওর নিচে অবশ্যই লিখে জানাবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।